Please subscribe and press the bell icon to get latest updates of নির্ঝরের স্বপ্ন। নির্ঝরের স্বপ্নে আমরা শ্রুতিনাট্যে গল্প অনুষ্ঠানে আপনাদের সকলকে আমরা জানাই স্বাগত। আজকের গল্প ভস্ম শেষ, কাহিনী প্রেমেন্দ্র মিত্র। শুরু করছি প্রেমেন্দ্র মিত্রর কাহিনী ভস্ম শেষ। বারান্দার এদিকটা খুবই সরু, নিচে নামবার সিঁড়িরও খানিকটা প্রায় ভেঙেই পড়েছে। তবু সন্ধ্যের আগে এই দিকেই চেয়ারগুলো এবং টেবিল পাতা হয়। এদিক থেকে দূরে পাহাড় আর নদীর খানিকটা দেখা যায়, তো তাই এখানেই চেয়ার টেবিল পাতা হয়। কৈফিয়তটা নিরর্থক, পাহাড় আর নদী কেউ দেখে না আজকাল। একদিন হয়তো সত্যিই সেই দেখাটা ছিল খুবই বড় কথা। এখন আর তার কোনো অর্থই নেই। যা ছিল আনন্দ, তা আজ অর্থহীন অভ্যাসে পরিণত হয়েছে। বারান্দায় এই চেয়ার পাতাটুকু থেকে এ বাড়ির অনেক কিছুর, আরও গভীর কিছুর পরিচয় হয়তো পাওয়া যেতে পারে। সবার আগে জগদীশবাবু এসে বসেন। নিচু ইজি চেয়ারটি তাঁর জন্যেই নির্দিষ্ট। চেয়ারের দুধারের হাতলে সুপুষ্ট হাত দুটি ও সামনের টুলে পা দুটি রেখে নিশ্চিন্তে আরামে হেলান দিয়ে চোখ বুজে শুয়ে থাকা জগদীশবাবুর যেন পরম বিলাস। স্বেচ্ছায় পারতপক্ষে কথা তিনি বড় বলেনই না। হঠাৎ দেখলে মনে হয় বুঝি ঘুমিয়েই পড়েছেন। সুরমা একটু পরেই আসেন। শাড়িতে প্রসাধনে আলুথালু ভাব, আলুথালু ভাব বুঝিবা প্রকৃতিতেও। এসেই তিনি জিজ্ঞেস করলেন, হ্যাঁ গো, এর মধ্যে ঘুমোলে নাকি? ইজি চেয়ারে জগদীশবাবু একটু নড়ে চড়ে জানান দেন যে তিনি ঘুমোননি। সে প্রশ্নের জবাবের জন্য সুরমার অবশ্য কোনো আগ্রহও নেই। অভ্যাস মতোই প্রশ্নটা করেন। তারপর বেতের মোড়াটিতে বসতে গিয়ে উঠে পড়ে আবার বলেন, আচ্ছা, দোক্তার কৌটোটা ঘরেই ভুলে চলে এলাম। জগদীশবাবু চক্ষু মুদ্রিত অবস্থাতেই বললেন, আরে চাকরটাকে ডাকো না। সুরমা আবার বসে পড়ে বললেন, তাকে যে আবার বাজারে পাঠালাম। যাও না গো, তুমি একটু যাও না, যাও না। ইজি চেয়ারে জগদীশবাবুর নড়াচড়ার কোনো লক্ষণ না দেখে মনে হয় যে তিনি যেন শুনতেই পাননি। অন্তত ওঠবার আগ্রহ তো দেখাই গেল না। কিন্তু সত্যি জগদীশবাবু খানিক বাদে বিশেষ পরিশ্রমে ইজি চেয়ার ছেড়ে উঠেছেন, সেটাও দেখা গেল। জগদীশবাবুর আরামপ্রিয়তা ও আলস্য যত বেশি হোক না কেন, স্ত্রীর স্বাচ্ছন্দ্যের প্রতি যত্ন এবং দৃষ্টি তার কিন্তু খুব প্রখর। জগদীশবাবুকে কিন্তু কষ্ট করে আর যেতে হলো না। বারান্দার সিঁড়িতেই ডাক্তারবাবুকে দেখতে পাওয়া গেল। আর সুরমা তখনই বললেন, থাক থাক থাক, তোমায় আর যেতে হবে না। ওই যে ডাক্তার, ডাক্তার, আমার দোক্তার কৌটোটা নিয়ে একবারে বসো দেখি। বিছানার ওপরই বোধহয় ফেলে এলাম। আর ঘরের আলোটাও বোধহয় নিভিয়ে আসেনি, সেটা নিভিয়ে দিয়ে এসো। আদেশ নয়, অনুরোধেই মিষ্টতা আছে কণ্ঠস্বরে, কিন্তু সে মিষ্টতা খানিকটা যেন যান্ত্রিক। মিষ্টতা সুরমার সব কিছুতেই এখনও বুঝি কিছুটা রয়েছে, চেহারায়, কণ্ঠস্বরে, প্রকৃতিতে। বয়সের সঙ্গে শরীরের সে তীক্ষ্ণ রেখাগুলি দুর্বল হয়ে এলেও তাদের আভাস আলুথালু বেশ ও প্রসাধনের মধ্য দিয়েও কিন্তু পাওয়া যাচ্ছে। সুরমার সৌন্দর্য এখনও একেবারে ইতিহাস হয়ে ওঠেনি। অবশ্য ইতিহাস তার আর এক দিক দিয়ে আছে।
কিন্তু সে কথা এখন বলবো না। ডাক্তারবাবু ঘরের আলো নিভিয়ে দোক্তার কৌটো নিয়ে এসে টেবিলের ওধারে সুরমার সামনাসামনি বসলেন, নদী ও পাহাড়ের দিকে পিছন ফিরে। দাও দাও। নদী ও পাহাড়ের দিকে কোনো দিনই ডাক্তারবাবুর চাইবার কোনো আগ্রহই ছিল না। বরাবর তিনি এই আসনটিতে এইভাবেই বসে আসছেন। সন্ধ্যার অস্পষ্টতাতেও ডাক্তারবাবুকে কেমন অপরিচ্ছন্ন মনে হচ্ছে। শুধু পোশাকে ও চেহারায় নয়, তার মনেও যেন একটা ক্লান্ত ঔদাসীন্য আছে সব ব্যাপারই। পোশাকের ত্রুটিটাই অবশ্য সকলের আগে চোখে পড়ে। ঢিলে রংচটা পেন্টুলুনের ওপর গলা বন্ধ একটা কোট পরে আছেন তিনি। গলাটা কিন্তু বন্ধ হয়নি বোতামের অভাবে। এই কোট পরেই সম্ভবত সারা দিন তিনি রুগী দেখেছেন। একধারের পকেট স্টেথোস্কোপের ভারেই বোধহয় ছিঁড়ে গেছে। গোটা কত আলগা কাগজপত্র সেখান দিয়ে উকি দিচ্ছে। মাথার চুলের কিছু পরিপাট্যের চেষ্টা বোধহয় সম্প্রতি হয়েছিল, কিন্তু সে নেহাতি অবহেলাতে। ডাক্তারবাবুর মুখের ক্লান্ত উদাসীন্যের রেখাগুলি শুধু তাঁর চোখের উজ্জ্বলতার দরুণই খুব বেশি স্পষ্ট হয়ে উঠতে পারেনি। সমস্ত ঘুমন্ত নিষ্প্রাণ মানুষটির মধ্যে এই চোখ দুটি যেন এখানে জেগে আছে পাহারায়। কে জানে কি তাদের আছে পাহারা দেবার। অনেকক্ষণ কোনো কথাই শোনা যায় না। সুরমার পানের বাটা সঙ্গে আছে এবং থাকে সবসময়। তিনি সযত্নে পান সাজাতে ব্যস্ত। জগদীশবাবু ইজি চেয়ারে নিশ্চলভাবে পড়ে আছেন। ডাক্তারবাবু নিজের হাতের নখগুলো বিশেষ মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছেন সুরমার পান সাজা শেষ হবার অপেক্ষাতে। সুরমার পান সাজা শেষ হয়, সেটি মুখে দিয়েও তিনি কিন্তু খানিকক্ষণ নীরবেই সামনের দিকে চেয়ে বসে আছেন। তারপরে হঠাৎ একসময় জিজ্ঞেস করলেন, তোমার সে ফুলের চারা আনা হয়েছে ডাক্তার? জগদীশবাবু চোখ বুঝেই বললেন, সে চারা আর এসেছে, তার চেয়ে আকাশ কুসুম চাইলে সহজে পেতে। সুরমা হেসে উঠলেন, বললেন, তুমি যে ডাক্তারকে অমন অকেজো মনে কেন করো বলো দেখি। সেবার আমাদের জলের পাম্পটা ডাক্তার ব্যবস্থা না করলে হতো? ইজি চেয়ারের ভেতর থেকে ঘুমন্ত স্বরে শোনা গেল, তা হতো না বটে, অন্য কেউ ব্যবস্থা করলে হয়তো পাম্পে সত্যি জল উঠত। তিনজনেই এই রসিকতায় হাসেন। এ বাড়ির এটি একটি পুরাতন পরিহাস। সত্যি সত্যি ডাক্তার, তুমি কি করে যে ডাক্তারি করো তাই ভাবি। লোকে বিশ্বাস করে তোমার ওষুধ খায়? খাবে না কেন? একবার খেলে আর অবিশ্বাসের সময় পায় না তো। সুরমা হাসতে হাসতে পানের বাটা খুলে জিভে একটু চুল লাগিয়ে বলেন, তোমার বাপু ডাক্তারের ওপর একটু গায়ে জ্বালা আছে বই কি। তুমি ওর কিচ্ছু ভালো দেখতে পাও না। সেটা ওর চোখের দোষ। অনেক ভালো জিনিসে উনি দেখতে পান না। ডাক্তারের মুখে এতক্ষণে কথা শোনা যায়। তা সত্যি, চোখ বুঝে থাকলে আর দেখবে কি করে? চোখ বুঝে থাকি কি সাধ থাকলে কবে একটা কুরুক্ষেত্র বেঁধে যেত। সুরমা ও জগদীশ বাবুর উচ্চ হাসির মাঝে ডাক্তারবাবুর নিস্তব্ধতাটা যেন একটু বিসদৃশ্য থাকে। সুরমার মুখের দিকে চেয়ে ডাক্তারের চোখে একটু বেদনার ছায়া এখনো কি দেখা যায়? ওই যা, ভুলেই যাচ্ছিলাম ডাক্তার। কি? তোমায় এখন কিন্তু একবার উঠতে হবে। এক্ষুনি? কেন বলো তো? এখনই না উঠলে হবে না। দাদা কিসব জন্য পার্সেল করেছেন, স্টেশনে কাল থেকে পড়ে আছে। আর উনি তো একবার তবুও সারাদিনে সময় করে যেতেই পারলেন না।
তোমায় এখন গিয়ে ছাড়িয়ে আনতেই হবে ডাক্তার। কাল 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 সকালে গেলে হয় না? হয় না আবার, 1 মাস পরে গেলেও হয়। জিনিসগুলো খোয়া যাবার পর গেলে আরো ভালো হয়। কি আশ্চর্য, এক রাত্রিরেই খোয়া যাবে কেন? তোমার সঙ্গে তর্ক করতে পারি না বাপু, সোজাসুজি বলোই না তার চেয়ে যে পারবে না। তোমায় বলাটাই আমার ঝকমারি হয়েছে। আহা, আমি কি যাব না বলেছি একবারও? ভাবছিলাম যে একটা রাত্রিরের বই তো না। রাতটা কাটিয়ে গেলেই বা তোমার কি আমার সুবিধে? এমন কিছু কাজ তো আর হাতে নেই, চুপ করে তো বসেই থাকতে। সে কথা মিথ্যে নয়। ডাক্তার শুধু চুপ করে বসে থাকতেই এখানে আসেন। চুপ করে বসে আছেন আজ বহু বছর ধরে। ডাক্তার টুপিটা তুলে নিয়ে একবার তবু বললেন, ঠিক আছে, চলি। আসুন না জগদীশবাবু, আপনিও আসুন। আরে গাড়িটা তো রয়েইছে, চলুন চলুন, একটু না হয় ঘুরে আসা যাবে। বেশ কথা, আমি একলা বসে থাকি এখানে তাহলে। বাবা, আরে তুমিও এসো না। তার চেয়ে বাড়ি শুদ্ধ পাড়া শুদ্ধ সবাই একটা করে পার্সেল আনতে গেলেই হয়। সত্যি ডাক্তার, তুমি দিন দিন যেন কি হচ্ছ। ডাক্তার আর কিছু না বলে সিঁড়ি দিয়ে নেমে যান। স্টেশনের দিকে যেতে যেতে ডাক্তার কি ভাবছেন, দিন দিন কি যেন হয়ে যাচ্ছে। ভাবনা আর আবেগের উত্তাল সাগর কতদিন শান্ত নিথর হয়ে গেছে। সেসব দিন এখন আর বোধহয় মনেও পড়ে না। স্মৃতির সে সমস্ত পাতাও বুঝি অনেক তলায় চাপা পড়ে গেছে। জীবনের একটা বাধা ছকে কেমন যেন খাপ খেয়ে গেছি সম্পূর্ণভাবে। আগুন কবে ভস্য শেষ রেখে একেবারে নিভে গেছে তা জানতেই পারিনি। আগুন একদিন সত্যি উঠেছিল ঝুলে, কিন্তু সে যেন আর একজনের কাহিনী। সে অমরেশকে তিনি শুধু দূর থেকে অস্পষ্টভাবে এখন চিনতে পারেন। তার সঙ্গে এই অমরেশের বোধহয় কোনো সম্বন্ধই নেই। একদিন একটি ছেলে সমস্ত পৃথিবীর বিরুদ্ধে পরম দুঃসাহস ভরে দাঁড়াতে দ্বিধা করেনি। মেয়েটি ভীত স্বরে একবার বুঝি বলেও ছিল, তুমি তুমি এখানে চলে এলে? আরো অনেক দূরে যেতে পারতাম, কিন্তু কি করেছো? এরা কি ভাববে সেটা মনে করছো? তার চেয়ে তুমি কি ভাবছো সেটাই আমার কাছে বড় কথা। আমি কিছু। আরে তোমার ভাববার সাহস পর্যন্ত নেই সুরমা। সেই সাহস সৃষ্টি করতেই আমি এখানে এসেছি সুরমা। সেই সাহসের জন্যই আমি অপেক্ষা করব। সুরমা চুপ করেছিল। অমরেশ আবার বলেছিল, ভাবছো কতদিন, তাই তো? আর কতদিন অপেক্ষা করতে পারবো, তাই না? আরে দরকার হলে চিরকাল। কি বলছো? কিন্তু তা বোধহয় হবে না। জগদীশবাবু বুঝি সেই সময়েই ঘরে ঢুকেছিলেন। তার চেহারায় এখনকার সঙ্গে তখনও বুঝি খুব একটা পার্থক্য ছিলই না। বেঁটে গোলগাল মানুষটি, শান্ত নিরীহ চেহারা। একেবারে নিচের ধাপ থেকে সংগ্রাম করে তিনি যে সাংসারিক সিদ্ধি বলতে লোকে যা বোঝে তাই লাভ করেছেন। তার চেহারায় তার কোনো আভাসই নেই। দেখলে মনে হয় ভাগ্য তাকে চিরদিন বুঝিবা অযাচিত অনুগ্রহ করেই এসেছে। সুরমা সম্পর্কে সে কথা হয়তো মিথ্যেও নয়। জগদীশবাবু ঘরে ঢুকেই বলেছিলেন, কি হলো ডাক্তারবাবু, এখনো ট্রেনের জামা কাপড় ছাড়েননি?
না না, এখন এখন ছেড়ে দাও সুরমা। সারা রাত ট্রেনের ধকল গেছে, স্নান করে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নিন আগে। ছেড়ে না দেওয়ার অপরাধটা আমার, ওর নয়। জগদীশবাবু উচ্চস্বরে হেসেছিলেন। হাসলে তাকে এত কুৎসিত দেখায় অমরেশও ভাবতে পারেনি। সুরমার পেছনে তার এই হাস্য বিকৃত মুখটা সে উপভোগ করেছিল বেদনাময় আনন্দে। তারপর উঠে পড়ে বলেছিল, আচ্ছা এখন তাহলে ওঠাই যাক। জগদীশবাবু সঙ্গে যেতে যেতে বলেছিলেন, বড় অসময়ে এলেন অমরেশবাবু। এই দারুণ গ্রীষ্মে এখানে কিছু দেখতে পাবেন না, বাইরে বেরোনোই দায়। সেটা তো দুর্ভাগ্য নাও হতে পারে। জগদীশবাবুর বিস্মিত দৃষ্টির উত্তরে অমরেশবাবু আবার বলেওছিলেন, তাছাড়া গ্রীষ্ম তো একদিন শেষ হবেই। তখন আপনাকে পাচ্ছি কোথায়? পাবেন বই কি, হয়তো বড় বেশি পাবেন। অমরেশ ডাক্তার মিথ্যে বলেননি। সত্যি একদিন এই ধূলি মলিন দরিদ্র শহরের একটি রাস্তার ধারে অমরেশ ডাক্তারের সাইনবোর্ড ঝুলতে দেখা গেল। জগদীশবাবু বলেছিলেন, বিরিতি ডিগ্রির খরচ উঠবে না যে ডাক্তার। এ জঙ্গলের দেশে আমাদের মতো কাঠুরের পোষায়। কাঠুরের পোষায় বলে কি তোমার পোষাবে? কেন, কাঠের কারবার আর ডাক্তারি ছাড়া কি পোষাবার কিছুই নেই? অমরেশ ডাক্তারকে রোগীর ঘরে দেখতে পাওয়া যাক বা না যাক, জগদীশবাবুর বাড়ির সরু বারান্দাটিতে প্রতিদিন তারপর থেকে দেখা গেছে। জগদীশবাবু বলেছেন, চেয়ারটা ঘুরিয়ে বসো ডাক্তার। কেন, আপনার ওই নদী আর পাহাড় দেখবার জন্য? আপনার ট্রেডমার্ক পড়ে না, ওসব দাম নষ্ট হয়ে গেছে। মরা কেটে কেটে মনটাও তোমার বোধহয় মরে গেছে ডাক্তার। জগদীশবাবু তারপরেই আবার জিজ্ঞেস করেছেন অবাক হয়ে, উঠলে কেন সুরমা? যাই, আসছি। সুরমা মুখ নিচু করে ভেতরে চলে গেলেন। অমরেশ ডাক্তার অদ্ভুতভাবে হেসে বললেন, মেয়েরা না ওই কাটাকাটির কথাটা সইতে পারে না জগদীশবাবু। জগদীশবাবু কোনো উত্তর দেননি। গম্ভীর মুখে কি যেন তিনি ভাবছেন, এটাই মনে হয়েছিল। অমরেশ ডাক্তার আবার বলছে, ওইটুকুই ওদের করুণা। জগদীশবাবু গম্ভীরভাবে বলেছেন, সেটুকু পাবার সবাই যোগ্য নয়। ডাক্তারের আসা যাওয়া গোড়ায় হয়তো এ বাড়ির কেউই উৎসাহ দেয়নি, কিন্তু ক্রমে সবার তা সয়ে গেছে, সহজ হয়ে এসেছে জগদীশবাবুর কাছে। কদিন আমায় জঙ্গলেই থাকতে হবে ডাক্তার। গুনতির সময় না থাকলে চলে না। আচ্ছা, দেখাশোনা করো। তোমায় অবশ্য বলতে হবে না, তাও দেখাশোনা করো কিন্তু তুমি। না তা অবশ্য হবে না, আসতে বারণ করেও দেখতে পারেন একবার। জগদীশবাবু হেসেছেন, সুরমাও হেসেছে। হাসলেই হয়তো সুরমার মুখ লাল হয়ে ওঠে। লাল হবার আর কোনো কারণ নেই বোধহয়। কিন্তু সুরমাই একদিন তীব্র স্বরে ডাক্তারকে বলেছে, আমি কিন্তু আর সইতে পারছি না। পারবে নাই তো আশা করি। না 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 না, তুমি এখান থেকে যাও। এমন করে নিজেকেও আমাকে মেরে ফেলে কি লাভ? চলে যাও, চলে যাও। বাঁচার পথ তো এখন খোলা আছে। সে পথ যখন আগে নেওয়া হয়নি। সে অপরাধ তো আমার নয় সুরমা। তুমি নিজের মন জানতে না। না, জানতাম না। হ্যাঁ, আর আমি জানতাম না সুযোগের মূল্য। ভাগ্যের নিষ্ঠুর রসিকতাকে তাই বলে মেনে নিতে হবে কেন? তুমি তুমি কি বলছো জানো না? তা হয় না, তা হয় না, হয় না। কেন অপরাধের কথা ভাবছো? আরে অপরাধ করার চরম দামও যে যার জন্য দেওয়া যায়
এমন বড় জিনিস কি নেই? আমি বুঝতে পারি না, আমি বুঝতে পারি না। বুঝতে ভয় হয়, আমার খুব ভয় হয়। বুঝতে পারবে, পারবে, সেই প্রতীক্ষাতেই তো আছি। প্রতীক্ষা একদিন বুঝি সার্থক হলো বলে মনে হয়েছে। জগদীশবাবুর কাছের কারবারের জন্য জমা নেওয়া বিস্তীর্ণ জঙ্গল সেদিন সবাই মিলে দেখতে গেছিল। অরণ্যের রহস্য ঘন আবেষ্টনে সারা দিন রাজসু চড়িভাতির উত্তেজনাতেই কেটে গেছে সকলের। বিকেলের দিকে সবাই ঘুরতে বেরিয়ে পড়েছিল। অমরেশ এবং সুরমা পথহীন অরণ্যে সকলের থেকে কেমন করে যেন আলাদা হয়ে গেছে। আলাদা হওয়াটা সম্পূর্ণ যে দৈবাত তা নয়, অমরেশেরও তাতে হয়তো হাত ছিল। সুরমা খানিকক্ষণ বাদে বলেছিল, এই জঙ্গলে কিন্তু পথ হারাতে পারে। পথ জঙ্গল ছাড়াও হারানো যায় সুরমা। সবসময় তোমার এই ধরনের কথা আমার ভালো লাগে না। কোথাও তোমার ব্যথা আছে বলেই তো ভালো লাগে না। নিজের কাছে তুমি ধরা দিতে চাও না বলেই এসব কথা তোমার অসহ্য লাগে। যাও। সুরমা নীরবে খানিক দূর এগিয়ে গেছে। অরণ্যের পশ্চাৎপটে তার দীর্ঘ সুঠাম দেহের গতিভঙ্গিতে বুঝি বনদেবীরই মহিমা এবং মাধুর্য। সেটুকু উপভোগ করার জন্যই বুঝি খানিকক্ষণ নিঃশব্দে অমরেশ দাঁড়িয়ে থেকেছে। তারপর কাছে গিয়ে বলেছে, সুরমা, এই জঙ্গলে হারাবার বদলে আমরা পথ তো পেতে পারি। সুরমা তবু নীরব। হঠাৎ তার একটা হাত ধরে ফেলে অমরেশ বলেছে, না না, শোনো শোনো, চুপ করে থেকো না সুরমা। বলো বলো বলো, আজ তোমার অটলতার গৌরবান নেই, আছে শুধু দুর্বলতার লজ্জা। এই সম্মান নিয়ে চিরদিন বাঁচা যায় না সুরমা, বাঁচা উচিত নয়। আমি কি করতে পারি বলো, কি করতে পারি? একটা কাটা গাছের গুড়ির ওপর পা দিয়ে অমরেশ বলেছিল, এই কাটা গাছটা দেখছো সুরমা? দেখো দেখো, ভালো করে দেখো। কাঠের কারবারে এর একটা দাম মিলেছে, কিন্তু তার চেয়েও বড় তার আসল একটা দাম ছিল জানো। তুমি কারবারের কাঠ নাও সুরমা, তুমি অরণ্যের। সহজ করে কথা আজ বলতে পারছি না বলে ক্ষমা করো সুরমা। মনের ভেতরে না আজ আমার সব জড়িয়ে গেছে। সুরমা অমরেশের আরো কাছে সরে এসেছে। বুকের ওপর মাথা নুইয়ে ধীরে ধীরে ধরা গলায় বলেছে, তুমি আমায় একটু সাহস দাও। কিন্তু চলে যাওয়া তাদের তখন হয়ে ওঠেনি। বাধা এসেছে অপ্রত্যাশিত দিক থেকে। জগদীশবাবু হঠাৎ অসুখে পড়েছেন, গুরুতর অসুখ। সুরমা ও অমরেশ দিন রাত্রি বিনিদ্র হয়ে রোগশয্যার পাশে জেগেছে আর শান্তভাবে প্রতীক্ষা করেছে মুক্তিক্ষণের। আর পারছি না সুরমা, বাঁচাও, দেখি দেখি দেখি, বাঁচাও সুরমা, শরীর খারাপ হচ্ছে। ঠিক আছে, দেখো তো, একটু একটু এদিকটা ঘুরে শোতো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। নরম করে বলো না লক্ষ্মী, ঠিক নরম করে বলো না। সব ঠিক হয়ে যাবে। এদিক দেখি, এদিক দেখি। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। এই তো এই তো এই তো। ঈশ্বর সব ঠিক করে দেবেন, ঈশ্বর সব ঠিক করে দেবেন। ধীরে ধীরে জগদীশবাবু বোধহয় সেরে উঠছেন। মুক্তিক্ষণের অপেক্ষায় দিন গুনছে সুরমা এবং অমরেশ। আর বেশি দিন নয়, এই বোধহয় তাদের পরীক্ষা শেষ, নতুন জীবনের এই প্রথম মূল্যদান। সত্যি কি তাই হয়েছিল? জগদীশবাবু ভালো হয়ে উঠেছেন, তবু অপেক্ষা করতে হয়েছে আর কিছুদিন, আরো কয়েকটা দিন। ছোটখাটো কিছু বাধা, ঘাটের নোঙর একবার তুলে ফেলতে সুরমার সামান্য একটু বিহ্বলতা তো থাকবেই। এইটুকু সময় তাকে দেওয়া যেতেই পারে। নিজের ভেতর থেকে বল পাওয়াটা খুব দরকার।
কোথাও না এতটুকু জোর খাটাতে চাই না। সব শিকড় আপনার থেকে আলগা হয়ে আসুক, সব বন্ধন খুলে যাক। একদিন এই ধৈর্যের নিশ্চয়ই শেষ হবে। অমরেশ ডাক্তার অপেক্ষা করেছে কিছুদিন, অনেক দিন অপেক্ষা করেছে, বড় বেশি দিন অপেক্ষা করেছে অমরেশ ডাক্তার। ধীরে ধীরে কখন আগুন গিয়েছে নিবে, কখন আর বছরের পর বছরের সেই ধৈর্য, সেই অপেক্ষা শেষ হয়ে গেছে। পাপড়ির মতো সে ম্লান, শুকনো, বিবর্ণ হয়ে গেছে। তারা সবাই বিবর্ণ হয়ে গেছে, বিবর্ণ আর সুলভ আর সাধারণ হয়ে গেছে। অভ্যাসের ছাঁচে তারা বদ্ধ হয়ে গেছে, জীর্ণ মলিন হয়ে গেছে সংসারের ধুলায়। সবচেয়ে মলিন বুঝি অমরেশ ডাক্তার, সবচেয়ে মলিন আর ক্লান্ত। আগুন তার মধ্যে অমন লেলিহান হয়ে জ্বলেছিল বলেই সবার আগে অমরেশ ডাক্তার পুড়ে ছাই হয়ে গেছে। ডাক্তার তার নির্দিষ্ট চেয়ারে এসে এখানে রোজ বসে, নদী এবং পাহাড়ের দিকে পিছন ফিরে বসে, কিন্তু সে শুধুই অভ্যাস। ডাক্তার স্টেশনে পার্সেল খালাস করতে ছোটে, সে শুধুই দুর্বল আজ্ঞাবাহিতা। হায় রে অমরেশ ডাক্তার! শুনছিলেন ভস্ম শেষ, কাহিনী প্রেমেন্দ্র মিত্র, অংশগ্রহণে সুরমা, সর্দানী, জগদীশ বাবু, হামিদ, অমরেশ ডাক্তার, সত্যজিৎ। গল্প বিবরণী, পরিচালনা এবং সম্পাদনায় সুস্মিতা, মিউজিক এবং স্পেশাল এফেক্টস নিলয় ঘোষ। শুনছিলেন ভস্ম শেষ।